তো বন্ধুরা এই মন্দিরটা দেখেই নাকি হচ্ছে এমনকি বলা যায় এই মন্দিরটা দেখেই নাকি দক্ষিণেশ্বরের মন্দিরটা তৈরি করা হয়। এখনও কিন্তু এই দালানটা এখানে ঠিকভাবে দাঁড়িয়ে আছে, কিন্তু শুধু নেই সেই মানুষগুলো যারা এই দালানটা সুন্দরভাবে করেছিলেন। সাড়ে 3 নম্বর নামে কিন্তু এখানে একটা প্ল্যাটফর্ম নাম আছে। তো এটা কিন্তু শুনতে একটু অবাক লাগলেও 3.5 নম্বর নামে কিন্তু একটা প্ল্যাটফর্ম এখানে আছে। মানে যেখানে বসে আছি সেই জায়গাটা কিন্তু একটা ঐতিহাসিক জায়গা, যার বর্ণনা দিলে কিন্তু হয়তোবা শেষ হওয়া যায় না। তো এই জায়গাটা এমন একটা জায়গা যেখানে কিন্তু প্রচুর ইতিহাস এবং স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পদধূলে রঙিন হয়ে আছে এই জায়গাটা। হ্যাঁ, 1856 সালের ঠিক এই জায়গাটাই প্রথম বিধবা বিবাহ চালু করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আজ চলেছি উত্তর 24 পরগনার গোবরডাঙ্গায়। গোবরডাঙ্গা এমন একটা জায়গা যার ইতিহাস ঐতিহ্য একেবারে সমৃদ্ধশালী। তো চলুন বন্ধুরা, আজকে যাওয়া যাক গোবরডাঙ্গায়। এবার বলি আপনারা এইখানে ঠিক কিভাবে আসবেন। আপনারা যদি শিয়ালদা থেকে আসেন তাহলে শিয়ালদা বনগাঁ লোকাল ধরে গোবরডাঙ্গা স্টেশনে আপনারা কিন্তু নেমে যেতে পারেন। আপনারা যদি রানাঘাট থেকে আসেন তাহলে রানাঘাট থেকে বনগাঁ ধরে আপনারা বনগাঁ স্টেশনে নেমে সেখান থেকে শিয়ালদাগামী যে কোনো ট্রেন ধরে গোবরডাঙ্গায় আপনারা নামতে পারেন, এবং বিভিন্ন জায়গার থেকে কিন্তু আপনারা এই গোবরডাঙ্গা স্টেশনে আসতে পারেন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল যাদব ব্লগস। তো যাদব ব্লগসে আরও একটা ভিডিওতে তোমাদের স্বাগতম। তো আজকে আছে আমি গোবরডাঙ্গা স্টেশনে। তো গোবরডাঙ্গা স্টেশনে কেন আছি সেটাও তোমাদেরকে বলবো, এবং কেন এসেছি, কোথায় যাব, সেগুলো সব কিছুই থাকছে আজকে ভিডিওতে। তবে গোবরডাঙ্গা স্টেশনের একটা বিশেষত কি, একটা জিনিস দেখানো খুবই জরুরি আমি মনে করলাম। 3.5 নম্বর নামে কিন্তু এখানে একটা প্ল্যাটফর্ম নাম আছে। তো এটা কিন্তু শুনতে একটু অবাক লাগলেও 3.5 নম্বর নামে কিন্তু একটা প্ল্যাটফর্ম এখানে আছে। এটা হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম, ওটা 1 নম্বর, এটা 3 নম্বর। আর এই যে লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই লাইনটা কিন্তু 3.5 নম্বর প্ল্যাটফর্ম। তো বুঝতেই পারছেন প্ল্যাটফর্মটার নাম একটু ব্যতিক্রম বা অন্য ধরনের। তো কেন অন্য ধরনের সেটাই কিন্তু আপনাদের সবাইকে আজকে বলবো। প্রথমত বলি 3.5 নম্বর প্ল্যাটফর্ম হলো কেন। তো বিশেষত এখানে কিন্তু যে রাজারা থাকতেন, বিশেষ করে ইংরেজ বা ব্রিটিশ পিরিয়ডে যে রাজারা থাকতেন, তারা কিন্তু বিশাল প্রভাবশালী ছিলেন। তো তাদের কথা শুনেই লর্ড ক্লাইভ কিন্তু, যখন এখানকার ইংরেজদের যে হেড ছিলেন লর্ড ক্লাইভ, তো তখন কিন্তু তিনি হচ্ছে গোবরডাঙ্গার রাজাদের কথা শুনে কিন্তু তিনি এই প্ল্যাটফর্মটা রেডি করেছিলেন। কারণ কি? কারণ এই প্ল্যাটফর্ম দিয়ে কিন্তু এখানকার রাজারা ঢাকা সহ বিভিন্ন জায়গায় কিন্তু তারা তাদের বন্ধু বা অন্যান্য সাম্রাজ্যে কিন্তু হাতি ঘোড়া ইত্যাদি পাঠাতেন। তো এই জন্যই কিন্তু এই প্ল্যাটফর্মটা তৈরি করা হয়েছিল। তো বেসিক্যালি বড় প্ল্যাটফর্ম থেকে ওগুলো ওঠানো খুবই প্রবলেম ছিল, যার কারণে কিন্তু এই ছোটো প্ল্যাটফর্ম থেকেই উঠাতো। আর এটা কিন্তু একটা ব্যতিক্রম, যেটা কিন্তু সারা ওয়েস্ট বেঙ্গল বলা যায়, সারা ভারতে এরকম প্ল্যাটফর্মের নাম কিন্তু কোথাও নেই। 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে আপনারা কিন্তু অটো, টোটো এমনকি ভ্যান পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা মাত্র 10 টাকায় চলে আসতে পারেন গোবরডাঙ্গা রাজবাড়ি, এমনকি প্রসন্নময়ী কালী মন্দিরের ঠিক কাছেই। স্টেশন থেকে প্রসন্নময়ী কালী মন্দির বা গোবরডাঙ্গা রাজবাড়ির দূরত্ব মাত্র 2 কিলোমিটার। তো
তো বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি গোবরডাঙ্গার কালীপ্রসন্ন রায়ের যে মন্দিরটা, মানে কালী মায়ের মন্দির, সেখানে এই সাইডে আপনাদের চলে গেল হচ্ছে রাজবাড়ি, আমার জমিদার বাড়ি, আর ঠিক ওই সাইডে কিন্তু আছে মন্দির। তো চলুন বন্ধুরা মন্দির থেকে ঘুরে আসা যাক। গোবরডাঙ্গার যে কালী প্রসন্ন মুখোপাধ্যায়ের যে নির্মিত একটা মন্দির, যেটা 1229 বঙ্গাব্দে তৈরি করেছিলেন, সেটাই এটা নাকি। তো বন্ধুরা এই মন্দিরটা দেখেই নাকি হচ্ছে, এমনকি বলা যায় এই মন্দিরটা দেখেই নাকি দক্ষিণেশ্বরের মন্দিরটা তৈরি করা হয়, মানে রানী রাসমণি যাই বলি না কেন। তবে বিভিন্ন মন্দিরের সাথে উল্লেখযোগ্য কিন্তু ওই দক্ষিণেশ্বরের কালী মন্দির। তবে কোন মন্দির থেকে তিনি অনুপ্রাণিত হয়ে যে তৈরি করেছিলেন এটা কিন্তু সঠিকভাবে এখনও বলা যায় না। তবে এই মন্দিরটা যে কত বছরের প্রাচীন বা কত বছরের পুরনো সেটা কিন্তু দেখেই বোঝা যায়। এই পাশে আপনার হচ্ছে 6টা শিব মন্দির এবং এই পাশে 6টা শিব মন্দির, টোটাল 12টা কিন্তু শিব মন্দির এখানে আছে। আর এটা হচ্ছে মায়ের মন্দির আর কি। তো এই পাশে কিন্তু এখন বলি দেওয়া হয়, সে বলির প্রথাটাও কিন্তু এখনও আছে। তবে সব মিলিয়ে কিন্তু মন্দিরটি অনেক সুন্দর। কিন্তু এই মন্দিরে কিন্তু এখনও পাটা বলি দেওয়ার যে নিয়মটা সেটা কিন্তু এখনও চালু আছে। তবে জীব হত্যা মহাপাপ, এটা তো সবাই জানে। তবে আমি মনে করি সবাই এখন ব্যক্তিগতভাবে মনে করেন যে কোনো জিনিসকে বলি দিয়ে কিন্তু কোনো মায়ের উপাসনা করা হয় না আর কি। তো যাই হোক, যে যেটা মানবে সেটাই ব্যাপার। তো বন্ধুরা আপনারা এসে কিন্তু এখানে পুজো দিতে পারেন। তো এখানে 8:30টায় খোলা হয় এই মন্দিরটা, আর 12:30টায় কিন্তু একবার বন্ধ হয়, মানে দুপুর টাইমে। আবার কিন্তু সন্ধ্যা 5:30টার সময় কিন্তু সন্ধ্যা আরতি শুরু হয় এবং যা যা কর্ম সেটা কিন্তু হয়। তো আপনারা এখানে এসে কিন্তু পুজো দিতে পারেন। তো বন্ধুরা আমি কিন্তু চলে এলাম মানে কালী প্রসন্ন মুখোপাধ্যায়ের যে মন্দিরটা যে ওখানে রয়েছে, প্রসন্ন দেবীর মন্দির। তো ওখান থেকে সামনের দিকে মানে ডান হাতে আপনারা কিন্তু চলে আসবেন। তো যেহেতু রাজবাড়ি কিন্তু এখন ভেতরে ঢোকা অনেকটাই বন্ধ আছে, এই জন্য কিন্তু আমি পেছন দিকটাতে চলে এলাম। আর পেছন দিকটাতে আসলে আপনারা এই রাস্তা, এমন রাস্তা কিন্তু দেখতে পারবেন। এই যেটা কিন্তু যে সাইডে দেখছেন এটা কিন্তু সে রাজবাড়ির আর কি বাড়ি আর কি। তো দেখি সামনের দিকে গিয়ে দেখতে পাই কিনা, বাড়ির ভিতরে ঢুকতে পাই কিনা। তো বন্ধুরা আমি কিন্তু অনেক কষ্ট মানে সামনে দিয়ে কিন্তু আসতে পারিনি। তো ওই দিকটাতে ঘুরে কিন্তু আমি আসলাম, যেহেতু আমি সবাইকে জিজ্ঞাসা করতে করতেই কিন্তু আসলাম এখানে যে কোন দিক দিয়ে যাব কোন দিক দিয়ে যাব। তো অ্যাটলিস্ট কিন্তু আমি পৌঁছালাম যে রাজবাড়ি সেখানে। আর এখানে দেখতে পাচ্ছেন গেট, একটা যেটুকু আমি জিজ্ঞাসা করলাম যেটু আমি ঢুকতে পারি কি রাজবাড়ির ভিতরে, তো বললো হ্যাঁ ঢুকতে পারবা। তবে এখানে দেখছি তালা মারা আছে। দাদা ভেতরে ঢোকা যাবে? তো বন্ধুরা এটা কিন্তু আমার হয়তো হ্যাঁ আচ্ছা। তো বন্ধুরা এটা কিন্তু আমার একটা খারাপ কাজ হয়ে যাচ্ছে, কারণ এইভাবে কিন্তু আমি ঢুকি না, কারণ হয়তো বা কোনো প্রবলেম হতে পারে। তো যাই হোক আমি কিন্তু ঢুকে পড়লাম অ্যাটলিস্ট। এবার ঢুকে পড়ে কিন্তু চলে এলাম একদম আপনার হচ্ছে রাজবাড়ি, তার সামনে। জানি না কি বলবে, তবে ইচ্ছে ছিল যে অনেক দূরের থেকে আসছি তো দেখার, তো ইচ্ছে ছিল। আর এই দুটো দাদা এখানে রয়েছে, এরা কিন্তু আমাকে হেল্প করলো, বললো আসতে, ঠিক আছে। অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে যশোরের শ্যামরাম মুখোপাধ্যায় ইংরেজদের কাছ থেকে
নিলামে এই গোবরডাঙ্গার জমিদারিত্ব কেনেন। তার পুত্র কালীপ্রসন্ন মুখোপাধ্যায় দক্ষ হাতে জমিদারি পরিচালনা করেছিলেন। একসময় এই অঞ্চল সমৃদ্ধ গোপ্রধান জনপদ ছিল। সংলগ্ন গোপিনীপোতা, গয়েশপুর, গোময়, গোবিপুর, গোপালপুর প্রভৃতি গ্রামের গোপকৃষ্ণ জড়িত নাম এখনও সেই স্মৃতি বহন করে চলেছে। 1850 থেকে 1880 খ্রিস্টাব্দের মধ্যে এখানকার ষষ্ঠীতলা গ্রামে মাটি খুঁড়ে একাধিক প্রাচীন মন্দিরের ভিত পাওয়া যায়। এছাড়া মানুষের কঙ্কালও মিলেছে শোনা যায়। মাঠকুমড়া অঞ্চলেও মাটি খুঁড়ে বড় বড় অট্টালিকা ও পুরনো ইটের স্তূপও পাওয়া গেছিল। বন্ধুরা, একটা জিনিস আপনাদের দেখাই কাছ থেকে অনেক। একটা পিলারটা দেখুন, এখানে কিন্তু 1, 2, 3, 4, 5, 6টা বড় বড় পিলার আছে। একটু চিন্তা করতে পারবেন না যে কতটা বড় বড় পিলার। আমি নিজে একা কিন্তু 2 হাতে মানে বের পাবো না আর কি, এমন বড় কিন্তু পিলার এখানে। সামনে যে একটা গোল মতো আপনারা দেখতে পাচ্ছেন ইয়ের সামনে, মানে একেবারে রাজবাড়ির সামনে, এটি সম্ভবত এখন ইউজ করা হয়েছে আর মানে ব্যবহার করেছে। আর এই যে ঘাসগুলো, মানে এই সামনে কিন্তু হয়তো বা বাগান ছিল, ঠিক আছে, মানে যার জন্য কিন্তু এই বাড়িটা আরও সৌন্দর্য বা সুন্দর হয়ে উঠতো। তো এই সামনেই কিন্তু আপনারা একটা পুকুর দেখতে পারবেন। আপনারা এই যে বাড়িটা বা রাজবাড়ির সামনেই কিন্তু আপনারা একটা পুকুর দেখতে পারবেন, যেই পুকুরটা সম্ভবত রাজারাই ব্যবহার করতেন। পুকুরটার মাঝখানে কিন্তু ছোট্ট করে দ্বীপ করা হয়েছে। তারা এই পুকুরটা ব্যবহার করতো, সেটার একটা চাক্ষুষ প্রমাণ এই যে সিঁড়িটা দেখেই কিন্তু বুঝতে পারছেন। এক কথায় কিন্তু অনবদ্য। আর এখানে যখন প্রথম আসলাম গোবরডাঙ্গা সম্বন্ধে আমি যখন নেটে দেখলাম, বেশ অনেক হিস্ট্রি কিন্তু আছে এই গোবরডাঙ্গা সম্বন্ধে। পেছনে কিন্তু বাড়ির কিছু ধ্বংসাবশেষ পড়ে আছে, মানে পেছনে কিন্তু বাড়ির কিছু ধ্বংসাবশেষ আছে। এই বাড়িটা যেমন কালার করে রাখা হয়েছে, তেমনি কিন্তু পেছনে একটা জিনিস দেখছি, সেটা হচ্ছে ধ্বংসাবশেষ। এই বাড়িটার পেছনেও কিন্তু যাই হোক কিছু ছিল, সেটা তো সঠিকভাবে বলতে পারবো না। তার ধ্বংসাবশেষটা কিন্তু এখনও এই যে এখানে কিন্তু রয়েছে। আর এখনও কিন্তু এখানে যে ধ্বংসাবশেষটা দেখতে পাচ্ছেন, এগুলো থেকে কিন্তু বোঝা যায় যে কত বড় মানুষ বা বিত্তশালী মানুষরা থাকতেন। এটি সম্ভবত রাজবাড়ির মন্দির। এখনও কিন্তু সেই দালানগুলো দাঁড়িয়ে আছে। শুধু দাঁড়িয়ে নেই সেই সব মানুষগুলো যারা কত সুন্দর হাতেই গড়ে তুলেছিল এই দালানটা, এবং সেই মানুষগুলো যারা সুন্দর সময়ের মাধ্যমে আস্তে আস্তে তৈরি করেছিল এই দালানটা। সবই যেন আজ ইতিহাস। তো আমি এখন যাব 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে, এবং সেখান থেকে অটো বা টোটো ধরে ডিরেক্ট চলে যাব কিন্তু চণ্ডীতলা ঘাট। আপনারা যখন স্টেশন থেকে চণ্ডীতলায় আসবেন তখন কিন্তু এই মন্দিরটা পড়বে, আর এই মন্দিরের এখানে কিন্তু আপনাদের নামিয়ে দেবে, ঠিক আছে। তো মন্দিরের ঠিক এই দিক দিয়ে গেলেই কিন্তু সেই ঘাটটা আপনারা দেখতে পারবেন। রাস্তা থেকে মেইন রোড থেকে বেরিয়েই কিন্তু আপনারা এই মন্দিরটা দেখতে পারবেন। এই মন্দিরের ঠিক সোজাসুজি চলে আসলে কিন্তু আপনারা একটি ঘাট দেখতে পারবেন। এখানে কিন্তু বেশ কয়েকটি ঘাট আছে। তো যে মেইন ঘাট, সেই ঘাটে আমি এখন যাচ্ছি, কারণ ওইটা ছিল মেইন রোড। একদম মেইন রোড থেকে সোজা শুরু করে কিন্তু একদম চলে গেছিলো আপনার হচ্ছে একদম ঘাটের দিকে, মানে ওই পাশের ঘাটের দিকে। তো এই নিচ দিয়ে নেমেই কিন্তু আপনারা চলে আসবেন সেই ঘাট, যেই ঘাটে কিন্তু প্রথম বিধবা বিবাহ কিন্তু সম্পূর্ণ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সেই জায়গাটা। এই চলে এসছে মানে সেই ঘাট। এই যে ঘাটটা দেখা যাচ্ছে একদম কাছেই চলে এসছি। তো ওখানে হয়তোবা মন্দিরটা একটা দেখতে পাচ্ছি, ওই যে
বন্ধুরা আমি কিন্তু যেই জায়গাটা এলাম এই মাত্রই, তো এখানে কিন্তু সঠিকটা না, ওই যে প্রথমে যে ঘাটটা আমি গেছিলাম ঠিক সেই ঘাটটার পরের ঘাটটা। তো আমি ডান সাইডে মানে ওখান থেকে ডান সাইডে চলে এসেছি, ওটা বা সাইডে আর কি। তো এখান থেকে এই যে পেছনে একটা জেঠু আছে, জেঠু বললো আমাকে যে ওই ঘাটটা। তো চলুন আবার ওই ঘাটটায় যাই, যেহেতু জানি না যেহেতু সেহেতু তো একটু প্রবলেম হবেই। তো বন্ধুরা আমি কিন্তু চলে এসেছি ওই ঘাটের থেকে, অবভিয়াসলি চলে এলাম এই ঘাটের। আর এখানে কিন্তু হ্যাঁ মন্দিরও আছে, প্লাস সেই ঘাটটাও। তো অন্য জায়গায় চলে গেছিলাম, আমাকে বললো যাক ভালোই হয়েছে, কারণ কোন ভুল তথ্য দিয়ে দিতাম হয়তো। তো এই দেখুন মন্দিরটা কিন্তু দেখা যাচ্ছে, তো দেখুন। তো বন্ধুরা দেখুন এই ঘাটটাই কিন্তু প্রথম বিধবা বিবাহ সম্পূর্ণ হয়েছিল। আর পেছনে এই সেই মন্দিরটা, এই মন্দিরটার এখান থেকে কিন্তু প্রথম বিধবা বিবাহ সম্পূর্ণ হয় 1856 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেটা করেছিলেন। তো তো বন্ধুরা আমি যেই জায়গাটায় বর্তমানে বসে আছি সেই জায়গাটা কিন্তু একটা ঐতিহাসিক জায়গা, যার বর্ণনা কিন্তু শেষ করা যায় না। 1856 সালের কোনো একটা দিনে কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই জায়গাটায় প্রথম বিধবা বিবাহ শুরু করেছিলেন। তো এইটা মানে কথাটা শুনতে একটু ছোট হলেও এটা যে কত বড় একটা কাজ তিনি করেছিলেন সেটা কিন্তু বর্তমান সমাজ বা বর্তমানের মানুষ কিন্তু অনেকটা ভাবেই বুঝতে পারেন। তার জন্য কিন্তু শত শত লক্ষ লক্ষ নারী কিন্তু সুন্দরভাবে তাদের জীবন কিন্তু আবার গুছিয়ে নিতে পেরেছিলেন। তো সত্যিই মানে কল্পনার মতো একটা জায়গা। তো বন্ধুরা আমার পেছনে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এই মন্দিরটা কিন্তু সেই মন্দির যেই মন্দিরে কিন্তু প্রথম পুজো দিয়েই বিধবা বিবাহ সম্পূর্ণ করেন রাজা রামমোহন রায়। তো বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় দেখা হচ্ছে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।